বন্ধুরা, বঙ্গ রাজনীতিতে নয়া টুইস্ট, বিশেষ করে বলা ভালো বঙ্গ বিজেপিতে নয়া টুইস্ট। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের এক সর্বভারতীয় প্রচারিত সংবাদ মাধ্যমে প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন তিনি নাকি দলের মধ্যে পাত্তা পাচ্ছেন না, আর এরকম অবস্থা কন্টিনিউ হলে তিনি নাকি রাজনীতিটাই ছেড়ে দিতে চান। সত্যিই রাজনীতি ছাড়বেন দিলীপ ঘোষ, নাকি রাজনীতিতে ভেসে থাকার জন্য খবরের শিরোনাম কী করে দখল করতে হয় সেটা দিলীপ ঘোষের থেকে ভালো কেউ জানে না, আর তাই কোথাও কোনোভাবে কিচ্ছু করে পাত্তা না পেয়ে রাজনীতিতে ভেসে থাকার নতুন ছক খুঁজলেন? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে এবং সরগরম আজকের রাজ্য রাজনীতি। সত্যি কি দিলীপ ঘোষ রাজনীতি ছাড়বেন, বা ছাড়ার মতো অবস্থা হয়ে গেছে? ছাড়লেই বা কী করবেন? কেন এই জল্পনা হচ্ছে? আর কারাই রয়েছে দিলীপ ঘোষের এত গুস্সার পিছনে? তার সমস্ত কিছু ব্যাখ্যা করব এই প্রতিবেদনে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, অবশ্যই দিলীপ ঘোষের কথা তো বলবোই, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি যে আমাদের যে নতুন অডিও স্টোরি চ্যানেলটি রয়েছে গপ্পবাজ রাজ, সেখানে কিন্তু আমরা আমাদের কথা মতো আজকে একটা নতুন অডিও স্টোরি পাবলিশ করেছি। অচিন্ত্য কুমার সেনগুপ্তের একটি আত্মহত্যা। যারা বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন তারা অবশ্যই করে এই চ্যানেলটি দেখুন এবং আপনাদের মূল্যবান মতামত দিন, কিভাবে আমরা আরও ভালো করতে পারি, আরও ভালো স্টোরি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। অবশ্যই করে সেটা আমরা জানার জন্য উৎকণ্ঠায় রইলাম। আপনারা এই চ্যানেলটির লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকেই গপ্পবাজ রাজ এই চ্যানেলটিতে যেতে পারবেন এবং সেখানে আমাদের নতুন অডিও স্টোরিটি শুনতে পারবেন। কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না। যেভাবে প্রিয়বন্ধু মিডিয়াকে আপনারা ভালোবাসা দিয়েছেন, আশা করব গপ্পবাজ রাজও সেই একই রকম ভালোবাসা স্নেহ আপনাদের কাছ থেকে পাবে। যাই হোক, যে প্রসঙ্গে কথা বলছিলাম, দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ তিনি রাজ্য রাজনীতিতে সবসময় চর্চায় থাকতে ভালোবাসেন। যখন সেই রাজ্য সভাপতি ছিলেন তখন থেকেই কখনো বলছেন যে মেরে ফেলবো, কখনো বলছেন কেটে ফেলবো, কখনো বলছেন 6 ফুটকে কেটে 3 ফুট করে দুটো টুকরো করে দেবো, অর্ধেক মাটির তলায় থাকবে। সব সময় তিনি সংবাদ শিরোনামে আছেন। সেই দিলীপ ঘোষ হঠাৎ করে বলছেন তিনি নাকি রাজনীতি ছেড়ে দিতে চান। আমি একটি সংবাদ মাধ্যমে দেখছিলাম যে একটি সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী সেখানে দিলীপ ঘোষ সরাসরি বলেছেন যে আমি এভাবে বাঁচতে পারবো না। আমার যদি সুনির্দিষ্ট কাজ না থাকে তাহলে আমি রাজনীতিকে টাটা বাই বাই বলবো। আসলে দিলীপ ঘোষ একটু বেড়ে খেলতে গিয়েছিলেন, আর সেইটা করতে গিয়েই মুশকিল হয়ে গেছে। তিনি কাউকেই ছাড়েননি, এমনকি তার চেলা চামুন্ডা যারা আছে তারাও ছাড়েনি। দিলীপ ঘোষের চেলা চামুন্ডারা আমাদের ফোন করে কীভাবে হেনস্থা করার চেষ্টা করেছিলেন সেই প্রতিবেদন তো দেখিয়েছিলাম যখন আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে মন্দারমণি গিয়েছিলাম পরিবারের সঙ্গে। তখনই তার চেলারা কীভাবে উত্ত্যক্ত করেছিলেন, এবং যেটুকুনি খবর পাচ্ছি শুধুমাত্র আমি নই, সমস্ত সংবাদ মাধ্যমকেই দিলীপ ঘোষের চেলারা এইভাবেই উত্ত্যক্ত করে যাচ্ছেন। আসলে রাজনীতিতে হেরোদের সেইভাবে জায়গা থাকে না, আর দিলীপ ঘোষ এখন হেরোদের রাজনীতি করছেন। ফলে কোন দিকে যাবেন, কি করবেন তিনি এখন নিজেই খুঁজে পাচ্ছেন না। লোকসভা নির্বাচনের পর যখন তিনি হেরে ভূত হয়ে গেছেন, তখন তিনি কোথায় প্রকৃত নেতার মতো যারা ভোট পরবর্তী হিংসার তার দলেরই শিকার হচ্ছেন তাদের পাশে দাঁড়াবেন, তাদেরকে গিয়ে সহযোগিতা করবেন, তাদের পাশে আশ্বস্ত করবেন, আইনি সহায়তা দেবেন, সেই সব না করে তিনি রাজ্য জুড়ে ঘুরে ঘুরে মাছ ধরে বেড়াচ্ছেন। বেশ করছেন, সেটা তার ব্যাপার, তিনি করতেই পারেন। কিন্তু মুশকিল হচ্ছে এরপর নিজে হেরে ভূত হয়ে গেলেন আর সমস্ত আঙুলটা তুললেন। নামটা করলেন না অবশ্য, কিন্তু ইঙ্গিত যা স্পষ্ট ছিল সেখানে শুভেন্দু অধিকারীর দিকে সমস্ত ইঙ্গিত। শুভেন্দু অধিকারী নাকি তাকে প্ল্যান করে মেদিনীপুর থেকে সরিয়ে দিয়েছে এবং দুর্গাপুরে গিয়ে তাকে কাঠিবাজি করে হারিয়ে দিয়েছে। এবার এই জায়গা থেকেই প্রশ্ন উঠছিল যে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়া হবে। তিনি রাজ্যের প্রাক্তন সভাপতি, এখানে তিনি এমএলএ ছিলেন, তিনি এক্সিস্টিং এমপি, আর এই কথাটা বলছেন সোজা কথায় নবাগত শুভেন্দু অধিকারী, আর সেটা মেনে নিচ্ছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। তাদের নিজস্ব কোনো রাজনৈতিক বোধবুদ্ধি নেই। শুভেন্দু অধিকারী যেভাবে অমিত শাহ বা নরেন্দ্র মোদীকে নাচাচ্ছেন তারা সেইভাবেই নাচছেন। জেপি নাড্ডাও সেই একই পথের প্রতীক। এটা কখনো হয়? আসলে যেটুকুনি ভেতরের খবর ছিল, এবং এই খবরটা আমরা বহুদিন আগেই বলেছিলাম, যে দিলীপ ঘোষের আচার আচরণ যেভাবে চলছে তাতে বঙ্গ বিজেপির ক্ষতি হচ্ছে, এবং তার থেকেও বড় কথা সরাসরি ফায়দা যাচ্ছে তৃণমূলের কাছে। এই নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব অত্যন্ত ক্ষুব্ধ, এবং এবারে তাকে টিকিট দেওয়ারই কোনো রকম কোনো পরিকল্পনা কেন্দ্রীয় নেতৃত্বের ছিল না।
তার কারণ দিলীপ ঘোষের যে কথাবার্তা, তাতে তিনি যে অঞ্চলের প্রতিনিধিত্ব করছিলেন সেই অঞ্চলে একটা বড় অংশে রয়েছে কুর্মী ভোট, তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। শুধুমাত্র তাই নয়, দিলীপ ঘোষের কথাবার্তা চোটে যে শহুরে মধ্যবিত্ত ভোট রয়েছে বা শিক্ষিত মধ্যবিত্ত ভোট রয়েছে, তারাও কিন্তু চূড়ান্ত রূপে ক্ষিপ্ত ছিল যে এই যদি রাজ্যের নেতা হয়, এদের হাতে যদি ভবিষ্যতে ক্ষমতা আসে, তার থেকে বাবা যারা আছে তারা অনেক ভালো। এই জায়গাটা কিন্তু বারবার ইম্প্যাক্ট করছিল। সেই জন্য দিলীপ ঘোষকে কার্যত রাজনৈতিক লড়াই থেকে, এই লোকসভা যুদ্ধের লড়াই থেকে সরিয়ে রাখার একটা পরিকল্পনা করা হচ্ছিল। কিন্তু তারপর একটা যেটা রিপোর্ট গেছে যে এই পরিকল্পনা করার ফলে দিলীপ ঘোষ যদি শুধু বসে থাকেন, তাহলে ওই তার চেলাচামুন্ডারা এখন যেরকম উৎপাত করছেন সেই উৎপাতটা গোটা বিজেপিটাকে করতো, এবং তার ফলে বিভিন্ন জায়গায় বিজেপির আরও ড্যামেজ হতো। ফলে তাকে ওই মেদিনীপুর দিয়ে জঙ্গলমহলে যে ভোট ব্যাংক আছে সেটাকে ধ্বংস করতে চায়নি বিজেপি, এবং সেই জন্য কেন্দ্রীয় নেতৃত্ব তাকে নিয়ে গিয়ে দুর্গাপুরে ফেলে যে কঠিন সিট আছে, লড়াই করে যদি তিনি জিতে বেরিয়ে আসতে পারেন তাহলে সত্যিই মেনে নিতে হবে তিনি ভালো নেতা এবং তাকে নিয়ে পরিকল্পনা করা যাবে। আসলে এর আগের যে দুবার তিনি জিতেছিলেন এবং যেটা নিয়ে তার চেলাচামুন্ডারা প্রচার করতো যে দিলীপ ঘোষ মসিহা, দিলীপ ঘোষ ভোটের ময়দানে নামা মানেই তাকে ধরতে ছুতে কেউ পারবে না, তিনি অপ্রতিরোধ্য, সেই দুটোই ছিল ফ্লুক। কেননা 2016 নির্বাচনে যে জয়টা এসেছিল, সেখানে বিজেপির তরফে যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়েছিল, সমীক্ষা হয়েছিল, তাতে সব থেকে যে সিকিওর আসনটা খড়গপুর সদর, সেই আসনটা দিলীপ ঘোষ নিজের নামটা বসিয়ে দিয়েছিলেন, সেখানে অন্য কোনো প্রার্থীকে দেননি। এবং সেই জায়গা থেকে কিন্তু যে অ্যাসেসমেন্টের ফলের একটা জায়গা সেটা তিনি পেয়েছিলেন। এরপর যখন মেদিনীপুর তাকে লড়তে হয়, সেখানেও তার যতখানি না জয়ের কৃতিত্ব ছিল, তার থেকেও বেশি ছিল মোদি হাওয়া, এবং সেটাও পজিটিভ সিট ছিল, সেই জন্য তিনি বার করেছিলেন। কিন্তু এরপরই তিনি যেভাবে দলীয় কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, যেভাবে ভোট ব্যাংকটাকে ধ্বংস করেছেন, একদম কার্যত একটা পজিটিভ অঞ্চলকে ধরে ধরে শাসক দলের হাতে তুলে দিয়েছেন। এটা যেরকম তার এগেনস্টে গেছে, তার পাশাপাশি দলের নেতা কর্মীরা যখন মার খাচ্ছে, তৃণমূলের হাতে হেনস্থা হচ্ছে, তখন তিনি গিয়ে সখীগিরি দেখাতে গেছেন শাসক দলের সঙ্গে। কখনো কেক কেটেছেন, কখনো একসঙ্গে বসে চা খেয়েছেন, ফিশ ফ্রাই খেয়েছেন, আড্ডা মেরেছেন, এবং সেইটা দেখিয়ে তৃণমূল প্রচার করেছে, দেখো আমরা কতখানি গণতান্ত্রিক পরিবেশ বাংলায় রেখেছি, যে বিপক্ষ দলের যিনি রাজ্য সভাপতি বা প্রাক্তন রাজ্য সভাপতি, তার সঙ্গে আমাদের এতখানি সৌহার্দ্যের সম্পর্ক। সুতরাং সেই জায়গায় বিজেপি বাকি যে প্রচারটা করছে এটা ভুল, তাতে সার্বিকভাবে খারাপ মেসেজ গেছে। এমনকি পশ্চিমবঙ্গে যে বিজেপি তৃণমূলের সেটিং তত্ত্ব আছে, এই তত্ত্ব জোরালো হওয়ার জন্য কেন্দ্রের বেশ কিছুটা দোষ আছে, কিন্তু বিজেপির একটা বড় অংশ মনে করেন দিলীপ ঘোষের এই যে ব্যাপারটা আছে শাসক দলের সঙ্গে মাখো মাখো সম্পর্ক, সেটা একটা বড় কারণ। কেননা দিলীপ ঘোষকে পদ থেকে সরিয়ে দেওয়া হলে, দিলীপ ঘোষের কিছু হলে সব থেকে বেশি বুক ফাটে যাদের, তার নাম হচ্ছে ফিরহাদ হাকিম আর কুণাল ঘোষ। তারা হাউমাউ করে কান্না দিয়ে তারা কিন্তু সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন। আর এইখানেই দলের মধ্যে নিচু তলায় ভোটারদের মধ্যে একটা খারাপ বার্তা যাচ্ছে যে তৃণমূল আর বিজেপি এক, এদের মধ্যে সেটিং আছে, এবং এই সব কারণেই কিন্তু দিলীপ ঘোষের একটা বড় বড় অবদান আছে, যেটা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব মোটেই ভালোভাবে নিচ্ছিল না। এবার ভোটে হারার পর দলকে কোথায় চাঙ্গা করবেন, দলীয় কর্মী সমর্থকদের পাশে থাকবেন, তা না করে তিনি দলের মধ্যে কাঠিবাজি তত্ত্ব নিয়ে আসছেন, কোনো নেতাকে ভিলেন বানানোর চেষ্টা করছেন, যেটা কেন্দ্রীয় নেতৃত্ব মোটেই ভালোভাবে নেয়নি। এরপর যেটা হয়েছে, যেটা তার বিপক্ষে গেছে, সেটা হচ্ছে যে কিছু পেটোয়া সংবাদ মাধ্যম, যারা বেসিক্যালি শাসক দলের অনুপ্রাণিত সংবাদ মাধ্যম বলে পরিচিত, তাদেরকে দিয়ে একটা খবর রটিয়ে দেওয়া হচ্ছে যে দিলীপ ঘোষই নাকি রাজ্যের পরবর্তী রাজ্য সভাপতি হতে চলেছেন, এবং দিলীপ ঘোষের ওপর আস্থা রেখে বিশেষ করে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার বা অন্যান্য যেসব যারা নেতা রয়েছেন, তাদেরকে কার্যত সাইড করে দেওয়া হবে। দিলীপ ঘোষই তো পশ্চিমবঙ্গে বিজেপির সবথেকে সফল রাজ্য সভাপতি, সুতরাং তিনি 77টা এমএলএ এনে দিয়েছেন, তিনি 18টা এমপি এনে দিয়েছেন, তিনি সর্বে সর্বা হতে চলেছেন, যেটা সর্বৈব ভুল। এরপর আর একটা ভুল বার্তা তার তরফ থেকে গেছে। তিনি দিল্লিতে যখন এমপি ছিলেন, তখন আপনারা জানেন যে এমপি থাকলে একটা বাংলো, একটা ফ্ল্যাট, এগুলো সব পাওয়া যায়। তো যেহেতু এবছর তিনি জিততে পারেননি, তিনি এমপি নন, সুতরাং সেগুলো তাকে রিলিজ করতে হবে। সেই রিলিজ করার কাজে তিনি দিল্লি গিয়েছিলেন। কিন্তু তার চেলাচামুন্ডারা এখানে প্রচার করতে থাকে যে এইখানে যে ঘটনা ঘটছে, দিলীপ ঘোষকে বিরুদ্ধে যারা বলছেন, সেটা নিয়ে নাকি কেন্দ্রীয় নেতৃত্ব ক্ষুব্ধ, এবং সেই জন্য দিলীপ ঘোষকে ডেকে পাঠানো হয়েছে, তার সঙ্গে একান্ত বৈঠক করবে, এবং সেখানে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এইসব ভুলভাল খবর প্রচার করা হয়, যেটা বিজেপির মধ্যে দ্বন্দ্ব কিন্তু আরও বাড়িয়ে দেয়।
এরপর যেটা সবথেকে বড় কফিনে পেরেক বলা যেতে পারে, সেটা হচ্ছে রাজ্য জুড়ে ঘুরে ঘুরে দিলীপ ঘোষ বৈঠক করতে শুরু করেন, এবং সেই বৈঠকের ছিলেন মূলত হচ্ছে বিজেপির যারা প্রাক্তন কর্মী, তারা যারা বেশিরভাগ নিজেদেরকে আদি বলে থাকেন, যারা সংঘঘনিষ্ঠ হিসেবে নিজেদের বলতে থাকেন, যারা নাকি এই শুভেন্দু জামানায় এসে, এই সুকান্ত জামানায় এসে বসে যেতে বাধ্য হয়েছেন, যাদেরকে কাজে লাগানো হচ্ছে না, তাদের সঙ্গে বৈঠক করছিলেন। এবং সেই বৈঠক ঘিরেও একটা জল্পনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় যে দিলীপ ঘোষই তো দায়িত্ব পাচ্ছেন, সুতরাং সবাইকে নিয়ে তিনি কাজ করবেন, বিশেষ করে এই যারা বসে গেছেন তারা অতিরিক্ত গুরুত্ব পাবে না, সেই জন্যই তাদের সঙ্গে বৈঠক করে সমস্ত কিছু নাকি সেট করার দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে। সেই জন্য তিনি রাজ্য জুড়ে এই ধরনের সফর করে বেড়াচ্ছেন। আর তারপর একদম শেষ যে কাজটি হয়েছে সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে তিনি সম্প্রতি গিয়েছিলেন। সেই পূর্ব মেদিনীপুরে গিয়ে তিনি সেখানে ওই পুরনো নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছিলেন, এবং সেই বৈঠক নিয়ে কারোর কিছু বলার ছিল না। কিন্তু তারপরই আবারও সেই অনুপ্রাণিত সংবাদ মাধ্যম দিয়ে একটি সংবাদ ছড়িয়ে দেওয়া হয় যে শুভেন্দু অধিকারী তো কোণঠাসা হচ্ছেন, এই জেলায় শুভেন্দুর ক্ষমতা সর্বতোভাবে খর্ব করা হবে, আর সেই জন্য দিলীপ ঘোষকে দায়িত্ব দেওয়া হচ্ছে। আর যারা এতদিন অ্যান্টি লবি ছিলেন, অর্থাৎ বিজেপি করেন অথচ শুভেন্দুর অ্যান্টি লবি, তাদেরকে অ্যাক্টিভেট করার জন্য তিনি নাকি সেখানে গেছেন। এই যে সমস্ত বিভ্রান্তকর খবর হয়েছে সামগ্রিকভাবে, এইটা নিয়ে কিন্তু প্রচণ্ড ক্ষুব্ধ। আর সেই জায়গা থেকেই কার্যত নিশ্চিত হয়ে গেছে যে রাজ্য সভাপতি হওয়া দূরের কথা, দিলীপ ঘোষ খুব সম্ভবত সংগঠনেই থাকছেন না। এমনকি তিনি যদি থাকেন, তাকে হয়তো কোথাও একটা এমএলএ টিকিট দেওয়া হলেও হতে পারে। এর মাঝখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি, এর মাঝখানে আরেকটা খবরও কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছিল, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বহু বিধায়ক এবার পশ্চিমবঙ্গ থেকে সাংসদ হয়েছেন, ফলে তাদের আসনে 6টি আসন প্রায় রয়েছে যেখানে কিন্তু উপনির্বাচন হতে চলেছে, যার মধ্যে একটি আসন হচ্ছে মেদিনীপুর, যেখান থেকে জুন মালিয়া জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে, এবং তিনি মেদিনীপুর থেকে এখন সাংসদ হয়েছেন, ফলে সেই আসনেও হবে। তো সেখানে একটা কথা বলা হচ্ছে যে দিলীপ ঘোষকে নাকি সেই উপনির্বাচনের টিকিট দেওয়া হবে, তাকে জিতিয়ে আনা হবে, এবং বিরোধী দলনেতা করা হবে বিধানসভায়। শুভেন্দু অধিকারীকে সরিয়ে দিয়ে শুভেন্দু অধিকারীকে কার্যত বসিয়ে দেওয়া হবে। শুভেন্দু অধিকারী নিয়ে ক্ষুব্ধ, এই খবরটাও বাজারে বেশ করে ছড়ানো হয়েছিল, রটানো হয়েছিল। এবং এই যে সামগ্রিক ছবিটা, এতে পশ্চিমবঙ্গে বিজেপির অগ্রগতি হচ্ছে না, এতে বিজেপি পিছিয়ে যাচ্ছে। ফলে তার কাছে নাকি কেন্দ্রীয় নেতৃত্ব থেকে কড়া বার্তা চলে এসেছিল ইতিমধ্যেই যে আপনি মুখটা বন্ধ রাখুন, আপনি কোনো পজিটিভ কিছু করতে না পারুন, আপনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলবেন না। এর আগেও হয়েছিল, কিন্তু তিনি কথা শোনেননি। কিন্তু এবার কিন্তু তাকে কার্যত ঘাড় ধাক্কা দেওয়া হবে, এবার তাকে পথটা দেখিয়ে দেওয়া হবে, এমন বার্তা এসে গিয়েছিল বলে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছিল। এবং তারপর আমরা দেখছিলাম যে দিলীপ ঘোষ কিন্তু সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলছেন না। কিন্তু সেই জায়গাটা কি এমনই জায়গায় চলে গেছে যে এবার বুঝতে পারছেন যে এই মুখ বন্ধ করে রেখেও তাকে কার্যত এবার কারোর নিচে থেকেই কাজটা করতে হবে। যে সর্বত ক্ষমতা পাওয়ার স্বপ্নটা দেখছিলেন, সেটা আর কিছুতেই সম্ভব হবে না। কেননা শোনা যাচ্ছে সম্প্রতি এক দাপুটে নেতা এই রাজ্যের, তাকে অমিত শাহ ডেকে পাঠিয়েছিলেন, তিনি দিল্লি গিয়েছিলেন। প্রথম দিন রাত্রে সেখানে বৈঠক হওয়া সম্ভব হয়নি, অমিত শাহ টাইম দিতে পারেননি, সেই জন্য তিনি এখানে চলে এসেছিলেন, এখানে রাজ্যের যে উপনির্বাচন হচ্ছে সেখানে প্রচার করেছেন, আবারও পরের দিন গিয়েছিলেন, এবং সেই দিনকে নাকি বৈঠক হয়। এবং সেই বৈঠকের খবর অবভিয়াসলি আমরা যখন পাচ্ছি, তখন যারা বিজেপি করেন তারা তো আরও বেশি করে পাবেন, এটা তো খুব অবভিয়াস। আর সেই বৈঠকেই কি বড় সড়ো কোনো ফয়সালা হয়েছে, যেটার পরেই দিলীপ ঘোষ এবং তার গোষ্ঠী বুঝতে পেরেছে যে এই রাজ্যে ওই তৃণমূলের সঙ্গে যে একটা দোআঁশলা ব্যাপার করে চলছি, সেটা চলবে না। এই রাজ্যে আর ক্ষমতাটা হাতে আসবে না, রাজ্য সভাপতি হওয়া তো অনেক দূরের কথা। আর তাই কি আর নার্ভটা ধরে রাখতে পারলেন না, যে সংবাদ মাধ্যমকে এতদিন প্রতিক্রিয়াই দিচ্ছিলেন না, অবশেষে সেখানে মুখ খুলতে বাধ্য হলেন যে আমি রাজনীতি ছেড়েই দেবো, টাটা বাই বাই করে দেবো। সত্যিই কি সেটা করার দম দেখাতে পারবেন, নাকি ওই খবরের শিরোনামে ভেসে থাকার জন্য আবার একটা বার্নিং হেডলাইন দিয়ে দিলেন, এটা নিয়ে আবার নতুন করে চর্চা হবে, দিলীপ ঘোষ নিয়ে আবার কথা হবে, যেমন আমরা কথা বলছি, যেটা তার বরাবরের স্বভাব। এর আগেও তিনি মুখ্যমন্ত্রীকে এমন আচরণে এমন কথা বলে আক্রমণ করেছেন, যাতে দেখা গেছে তৃণমূলের ভোট ব্যাঙ্কটা হুড়ুর করে বেড়েছে আর বিজেপির ভোট ব্যাঙ্কটা হুড়ুর করে ডাউন হয়েছে। কখনো বারমুডা পড়া, কখনো কটাবাপ, এই ধরনের যে কথাবার্তা বলেছেন, তাতে সাড়ে সর্বনাশটা করেছেন। আর তাই এবার শেষ মরিয়া চেষ্টা হিসেবে
রাজনীতিই ছেড়ে দেবো। আরে দিলীপ ঘোষের মতো নেতা রাজনীতি ছেড়ে দেবে? কেন্দ্রীয় নেতারা একদম ঝাঁপিয়ে এসে তাকে রাজ্য সভাপতি করে দেবে, সেই জন্য কি একদম স্টেপ আউট করে বেরিয়ে খেললেন? লাগলে তো ভালো, সিক্সার পাবেন, কিন্তু মিস করলে এতখানি ক্রিজ ছেড়ে বেরিয়েছেন, স্টাম্পড হয়ে প্যাভিলিয়নে ফেরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। অর্থাৎ যে কথাটা হেডলাইন বানাতে বললেন, আলটিমেটলি সেটাই কিন্তু হেডলাইন হয়ে যেতে পারে। আর যদি সত্যি সিক্সারটা মারতে পারেন, যারা তার বিরুদ্ধে এই কথাগুলো আমরা বলছি তাদেরকে তিনি হেডলাইন করে দেবেন। অন্তত তার চেলা চামুন্ডারা যে করবেন তার এক্সপিরিয়েন্স তো অতীতেই পেয়ে গেছি। কি বলবেন দিলীপ ঘোষের এই রাজনীতি ছাড়ার বক্তব্য নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।